মনে আছে বৈষম্য বিরোধী আন্দোলনের ঠিক কোন পর্যায়ে এর সাথে আমাদের মতো সাধারণ মানুষরা কানেক্ট করেছে? আমি বহু মানুষকে প্রশ্ন করেছি, তাদের প্রায় প্রত্যেকে জবাব দিয়েছেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগানের সময়। এর মানে নিশ্চয়ই এরকম না যে আপালিক ছাড়া বাংলাদেশের সবাই রাজাকার, বরং আওয়ামী লীগ সরকার 16 বছর ধরে যে ট্যাগিং এর বাইনারি দিয়ে সমস্ত বিরোধী কণ্ঠ দাবায় রাখছিল, এই স্লোগান তার উচিত জবাব। জুলাই মাসের 17 তারিখে সঙ্গী শিল্পী ফারজাদ বলে আর কাজ করবে না রে ভাই, আমাদের নতুন প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের সময় জন্ম হয়নি তারা অনেক স্মার্ট, তারা অনেক বুদ্ধিমান, তারা এগুলি আর খাবে না। মুক্তিযুদ্ধ বনাম রাজাকার এটা হচ্ছে তাদের পলিটিক্যাল একটা চাল, এটা দিয়ে এরা সবসময় মানুষকে ভাগ করে রাখে, এটা দিয়ে চুপ করে রাখে। এই খেলাই তারা খেলে যাচ্ছে মাসের পর মাস, বছর পর বছর, যুগের পর যুগ, এবং এই জিনিসটা আপনারাই হতে দেন। একটা ন্যায্য অধিকারের কথা জিজ্ঞেস করবো তখন বলে দেয় রাজাকার। এই যে কথাটা বলে কেউ রাজাকার তকমা চায় না, আমি তো চাই না। আমার দেশ অনেক কষ্টে স্বাধীন হয়েছে, কে চায় তকমা পেতে? কিন্তু এটাকে ব্যবহার করা হয়, এই ব্যবহারের হাতটাকে এবার ছাত্ররা মুচড়ে দেওয়ার চেষ্টা করলো। এবং আমার মনে হয় রাজাকার হওয়াটাকে নিজেরা মনে করি না, তাই বইলা যেগুলি হচ্ছে মুক্তিযুদ্ধের সিম্বল আছে, যেগুলি হচ্ছে মুক্তিযুদ্ধের সময় আমাদের কাজ করেছে, সেগুলির বাইরে যাওয়াটারও আমি আসলে স্মার্টনেস মনে করি না। আমরা মনে করি এই প্রজন্ম খুবই স্মার্ট, এবং এই প্রজন্মের লোকদের এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে যে তারা দেশকে ভালোবাসাটা কিভাবে দেখাবে, এটা কোনো কিছু একটা চাপায় দেওয়ার জিনিস কিন্তু না। আমরা ফিরে আসি যে ইউরোপীয় উপনিবেশিকতার উচ্ছিষ্ট হিসাবে যে বাইনারি ডিভাইড এন্ড রুলের কবলে এখন সারা দুনিয়া, সে বাইনারির বিপরীতে দাঁড়ানো জুলাই অভ্যুত্থানে একটা বড়িংয়ের শেষ নাই। হিন্দু, মুসলিম, আওয়ামী, বিএনপি, রাজাকার, মুক্তিযোদ্ধা, ভারতের দালাল, পাকিস্তানের দালাল, শাহবাগী, হেফাজতি, হিজাবি, নারীবাদী, বীর হুজাইফার একটা স্ট্যাটাস পড়ে আসেন। যেই পরিমাণ মানুষের শাহবাগী ট্যাগ দেওয়া হয়েছে, গোটা শাহবাগে অত লোক আটবে না। পাশাপাশি একটা কথা মনে হচ্ছে এই ট্যাগিং দিয়া বাংলাদেশে বেশিরভাগ মানুষ দাবি করে যে তার দাদা বা নানা বা তার চেয়ে একটু আগের পুরুষরা তারা জমিদার ছিল। এক ভদ্রলোক আমার বললো যে যেই পরিমাণ মানুষ বাংলাদেশে দাবি করে যে তাদের দাদা বা নানা জমিদার ছিল, সেই পরিমাণ জমি বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের আকৃতিটা রাশিয়ার সমান হইতো, অন্তত কানাডার সমান। এই যে আমরা কেউ কারো সইতেই পারি না, আর কেউ কিছু অপছন্দের বললে অন্যরকম হইলেই তারা এই সন্দেহ করতে থাকি, আমাদের মনেই হয় না আমাদের মানুষের, অথচ আমরা কেউ কারো চিনি না, আমরা একটু শুনি না আরেকজনের কথা, আমাদের আত্মার সাথে আত্মার যোগাযোগ নাই, বাইনারি থেকে বেরই হইতে পারলাম না আমরা। যে বাইনারি থেকে রেহাই পাওয়ার জন্য বাচ্চাগুলি মারা গেল, আমরা কবে সামনের মানুষটার দিকে ঠিকঠাক দেখবো? কবি ব্রাত্য রায়চৌধুরী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ফেসিবাদের একদম পয়লা নম্বর কাজ হলো ট্যাগিং। প্রথম ট্যাগিং এর মাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অপর বা আদার করে ফেলা, মানুষকে পশু হিসেবে দেখানো এবং শিকারের উপযুক্ত টার্গেটে পরিণত করা। আমরা সেই সময় আর ফেরত আনতে দিব না, নব্য ফেসিবাদকে না বলুন। অর্থনীতিবিদ অমর্ত্য সেনের একটা বই আছে দি আইডিয়া অফ জাস্টিস নামে। মেয়ে মানুষ রান্না করবে না, এটা একটা কথা হইলো, অথবা সে বেটা ছেলে হয়ে বউয়ের ভাত রাঁধে আর বউ চাকরি করে, অথবা দেখছো উমুক তুমুক ধর বেটারে। তো এই যে বাইরের থেকে এই রকম এক একটা পরিচয় ঠিক করে দেওয়া এবং সেই অনুযায়ী একজন মানুষের কোনো কাজটা করা উচিত সেইটাও চাপিয়ে দেওয়া, এতে যার উপর এগুলো চাপানো হচ্ছে মানুষ হিসেবে তার অধিকার খর্ব করা হয়। একজন ব্যক্তি সে কি বিশ্বাস করবে, কি তার ভালো লাগবে, কোন দলের সাথে মিশবে, কাকে ভালোবাসবে, যতক্ষণ অন্য কারো ক্ষতি সে করতেছে না, তার সম্পূর্ণ অধিকার আছে নিজের মতো করে নিজের জীবন সাজানোর, নিজের রাস্তা ঠিক করার। অন্যের এক্সপেকটেশন অনুযায়ী আমার যদি নিজের পারিপার্শ্বিক গুটায় আনতে হয়, এটা আমার প্রতি অন্যায় বা ইনজাস্টিস। উচিত কথা রেকর্ড করতেছি 20 তারিখ শুক্রবার, 20 ডিসেম্বর শুক্রবার, আপনারা দেখতেছেন হচ্ছে 23 ডিসেম্বর সোমবার। বাংলাদেশ আমি প্রায় 30 বা 32 বছর ধরে চিনি, তার মতো এরকম ধর্মপরায়ণ এবং লিবারেল মানুষ আমি আমার জীবনে খুব কম দেখেছি। আজকে সকালে যখন এই খবরটা পেলাম তখন নিউ ইয়র্কে অনেকই সকাল, কিন্তু তার পুরোটা সময় জুড়ে আমি আসলে জনাব হাসান আরিফের বিভিন্ন কথা, বিভিন্ন আলোচনা আমার মনে পড়ছিল। যাই হোক, জীবন এগিয়ে চলে। আমরা যে কথাটি আরেকটু বলে নিতে চাই, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ইকোনমিস্ট একটা দেশকে ঠিক করে, মানে ব্রিটেনের একটা পত্রিকা আছে ইকোনমিস্ট, বাংলাদেশের অনেক মানুষও এটা পড়েন, অ্যাটলিস্ট আগে পড়তেন, এখন পড়েন কিনা আমি জানি না। সেই ইকোনমিস্ট পত্রিকা প্রত্যেক বছর ঠিক করে যে কোন দেশটাকে এবার শ্রেষ্ঠ দেশ হিসেবে ঘোষণা করা হবে, বা একটা অন্যরকম অ্যাচিভমেন্টের দেশ হিসেবে ঘোষণা করা হবে। এবার ইকোনমিস্ট দেশ হিসেবে ঠিক করেছে হচ্ছে বাংলাদেশকে। আমি এমনি বছর বা 16 বছরের স্বৈর শাসন থেকে নিজেদেরকে মুক্ত করেছে, নিজেরা মুক্ত হয়েছে, এবং এর জন্য যারা এতে নেতৃত্ব দিয়েছে তাদের অনেক রক্ত দিতে হয়েছে, অনেক ত্যাগ করতে হয়েছে। সেই জন্য ইকোনমিস্ট তাদেরকে মানে বাংলাদেশকে এবার নির্বাচিত করেছে একটি বিশেষ দেশ হিসেবে। আমি সেটি খুব গর্ব নিয়ে বলতে চাই। তবে মন খারাপের মতো অনেকগুলি ব্যাপার আছে। গত কয়েকদিন ঘটে যাওয়া আরো যে ঘটনায় আমি খুব ব্যথিত হয়েছে তা হলো ভারতের মাওলানা সাদ কান্দলভি এবং ঢাকার কাকরাইলে মাওলানা জোবায়ের পন্থীদের বিরোধ, মারামারি, এবং যা শেষ পর্যন্ত মানুষের মৃত্যু থেকে শেষ হলো। বুধবার ঘটেছে এই ঘটনা। টঙ্গীর ইসলামিয়া মাঠে সাতপন্থীদের হামলায় জোবায়ের পন্থীদের 4 জন মারা গেছেন, মানে খবরটা এইভাবে এসছে। তাবলীগের নিয়ন্ত্রণ নিয়ে এই দুই পক্ষের বহুদিন ধরে বিরোধ ছিল। নিহত মুসল্লিরা টঙ্গীর তুরাগ নদীর তীরে 5 দিনের জোর ইজতেমায় অংশ নিয়েছিলেন। জোর ইজতেমা হচ্ছে বিশ্ব ইজতেমার আগে প্রস্তুতিমূলক সমাবেশ, যেখানে 1 থেকে 3 চিল্লায় বের হওয়া তাবলীগের সাথীরা অংশ নেন। এর সংখ্যা ছিল কয়েক হাজার, যেখানে ভোর রাতে দেয়াল টপকে ফটক ভেঙে মাঠে জোবায়ের পন্থীদের সাথে আলাপ করেছেন, সাতপন্থীদের থামানোর চেষ্টা করেছেন। তাতে মনে হয় হিতে বিপরীত হয়েছে, কারণ এর কয়েক ঘন্টা পরে হামলা করা হয়েছে এবং মানুষ মারা গেছে। বাংলাদেশে তাবলীগী জামাতের দাওয়াতি কার্যক্রম নিয়ে 2018 সাল থেকে দুটি পক্ষ তৈরি হয়। একটি নেতৃত্বে আছেন দিল্লি নিজামুদ্দিনের মাওলানা সাদ কান্দলভি এবং তার সমর্থকেরা। এই পক্ষ থেকে সাদ কান্দলভিকে বিশ্ব তাবলীগ জামাতের আমির মনে করা হয়। অন্যদিকে সাদের বিরোধী পক্ষ এর নেতৃত্বে রয়েছেন তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বী বাংলাদেশের মাওলানা জুবায়ের, কিন্তু তারা নিজেদের জুবায়েরপন্থী বলেন না, এটাকে তারা শুরায়ে নিজাম বা পরামর্শ ভিত্তিক পরিচালনা বলছেন, জুবায়েরপন্থীরা বলেন না। প্রথম যে বিষয়টি মাওলানা সাদের মানে বলা হয় যে মাওলানা সাদের যে কথাটি আসলে আমাদের অনেককে অসন্তুষ্ট করেছে, সেটি হচ্ছে যে মাওলানা সাদ
প্রায় প্রায় কথাটা এরকম করে বলা যায় যে মাওলানা সাদ বলেছিলেন যে এই কোরআন হাদিসের কথা বলে বা নামাজ পড়িয়ে এটা টাকা নেওয়া যাবে না বা এটার মধ্যে টাকা নেওয়াটা আসলে ঠিক না। এই কথাটাই নাকি সর্বপ্রথম এদেরকে আঘাত করেছিল বেশি, যারা সাদের বিরোধিতা করছেন তারা। আমি এই পক্ষে বিপক্ষে কোনো কিছুতেই যেতে চাই না, কিন্তু আমি যেটা বলতে চাই, গত বছরের নভেম্বরে ধর্ম আর স্বরাষ্ট্রমন্ত্রী এর একটা সমাধান দিয়েছিলেন যে দুই ভাগে ইস্তেমা হবে, প্রথমে জোবায়েরপন্থী পরে সাদপন্থী, কিন্তু সেই পর্যন্ত পৌঁছানোর আগেই যা হওয়ার হইল। তাবলিগি জামাতের আসলে কিন্তু আমার জানা মতে কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নাই, তারা কোনো চেয়ার দখল করতে চায় না, কোথাও গিয়ে রাজা উজির হইতে বা সম্পূর্ণ একটা জীবন ব্যবস্থা তারা জানাতে চায়। তারা পারস্পরিক সাংস্কৃতিক লেনদেন চায়, চলাফেরা, থাকা, খাওয়া অথবা ঘুমানোর বিষয়ে ইসলামে বিশ্বাসীদের নিজস্ব একটা সিগনেচার আছে, তারা এর মধ্যে থেকে নিজেদেরকে পরিচিত করতে চায়, পাশাপাশি একটা কালচারাল মেলবন্ধন যেটা দরকার সেই মেলবন্ধনের ক্ষেত্রেও তারা সেটা চেষ্টা করে। সেই জন্য সাউথ আফ্রিকা তাবলিগ জামাতের লোকেরা অস্ট্রেলিয়া যায়, অস্ট্রেলিয়া থেকে পাকিস্তান আসে, সেখান থেকে ইন্ডিয়া যায়, বিনিময়ের মাধ্যমে একটা একই ছাতার নিচে তারা আসতে চায়। 1926 সালে ব্রিটিশ ইন্ডিয়াতে তাবলিগ জামাত যখন শুরু হয়েছে, এটা ছিল তাদের প্রধান উদ্দেশ্যের একটা। এরা সারা দুনিয়ায় এত সফল কারণ তাদের বিশ্বাসের জায়গাটা থেকে তারা সবকিছু করেন। যেমন দেখেন বাংলাদেশের মতো একটা দেশে, যে দেশের মধ্যে অনেক রকম সমস্যা আছে, আমরা তো অনেক বড়লোক দেশ, যে মাঠটার মধ্যে আমরা প্রপার বাথরুম বা টয়লেট ফেসিলিটিস আমরা দিতে পারি না, এবং এই মাঠের মধ্যে জমায়েত হয়ে কোনো রকম একটা সভা করা, সেইটা কিন্তু কোনো ধরনের মানে কি বলবো, ইসলামের যে 5টা স্তম্ভ আপনি হজ করতে যাবেন, এইটা যেহেতু যেটা আপনার ফরজ, আপনার টাকা পয়সা থাকলে এরকম না কিন্তু ঘটনাটা। এইটা বাংলাদেশ থেকে, বাংলাদেশের এটা সাধারণ একটা আয়োজন করে সাধারণ মানুষের একটা জায়গা থেকে, কিন্তু তারপরও যে এতগুলি জায়গা থেকে লোক আসে, সেটা আসলে এইটা দেখাশোনা এবং মেলামশার মধ্যে থেকে একটা বোঝা পড়ার জন্য, যেখান থেকে সবাই বুঝতে পারে যে ইসলামের পতাকা তলায় থাকলে জিনিসটা কিরকম হইতো। এই যে ইসলামের জন্য এত মানুষের এত স্যাক্রিফাইস, ইসলাম ধর্ম বোঝার জন্য যে তোমরা দেখো আমরা আসলে কিভাবে খাই, কিভাবে থাকি, অন্যদের সাথে আমাদের সম্পর্ক কিভাবে তৈরি হয়, মোট কথা কিভাবে জীবনযাপন করি, কিরকম কাপড় পরি, কিরকম ব্যবসা করি, দেখো আসো এগুলি নিয়ে কথা বলি। এই যে পারস্পরিক কথাবার্তা, এই যে দাওয়াত, এইটা অনুবাদ করতে গিয়ে তাবলিগে জামাত সারা পৃথিবীতে ঘুরছে। তারা ঘর বাড়ি, নিজস্ব ব্যবসা বাণিজ্য, চাকরি ফালায় বা কোনো সময় বা কোনো সময় নিজেদের অনেক কাজের সময় আর পরিমাণ অ্যাডজাস্ট করে হলো তারা এই জিনিসগুলি করতেছে। অথচ এই যে সাতপন্থী আর জোবায়েরপন্থী, দেখেন কে এইটার মধ্যে ওয়াচ করবে, কে আখেরি মনোযোগ করবে, এটা নিয়ে যখন দুইটা পক্ষের সৃষ্টি হয়েছে, আমাদের কি উচিত হয়েছে এই বিভেদের আগুনে আরো তেল ঢালা, নাকি এইটা কিভাবে থামানো যায় সেটা দেখা। আমরা টঙ্গীতে একটা ছোট মাঠ দিছি, শুধু এমন একটা মাঠ, আমি আগেও বলছি যে এটা আসলে ফরজ ইবাদতের জায়গা না, মানে এটা তো মক্কা না, এটা তো কাবা শরীফের লোকজন হজ করতে যাবে, ইসলামের 5টা স্তম্ভের একটা অনেক ফরজের একটা, তা তো না। যথেষ্ট টাকা থাকলে হজ আদায় করতে হবে বাধ্যতামূলক, তা কিন্তু না। অথচ এই যে গরিব একটা দেশ, এখানে বাতাস দূষিত, যানবাহনের সংকট, জীবনের ঝুঁকি, সেখানে ফরজ ইবাদত না হওয়া সত্ত্বেও মানুষ সমবেত হইতেছে সারা দুনিয়া থেকে আইসা, সেখান থেকে মানুষ ওয়াজ শুনতেছে, আলোচনা শুনতেছে, পরবর্তী দিনে করণীয় শুনতেছে, বর্তমান সময়ের আলাপ শুনতেছে, আমরা কিভাবে চলবো, থাকবো, পড়বো, খাবো, এগুলির নির্দেশনা জানতেছে। এই জায়গাটার মধ্যে আমরা কি এই বিভেদ সৃষ্টি করতে করতে 4 জন মানুষ মাইরা ফেলবো? মারা গেছে কিন্তু 4 জন লোক, 4 জন মানুষ আমরা মাইরা তাদেরকে মারলেন। আমার একটু বলেন তো, এটা কি যুদ্ধের ময়দান? সাদকে, জুবাইরকে, এর মধ্যে আবার কে সাদপন্থী কে জুবাইরপন্থী, কোথেকে এগুলি আমাদের কাছে এত মারাত্মক ইম্পর্টেন্ট হয়ে উঠলো? মানে এটা কি সবাই খেলা? মানুষের প্রাণ কোনো অর্থবহন করে না? এটা ব্রাজিল, আর্জেন্টিনা, আবহানী, মামুরা, বিএনপি, জামাত, আমরা কি প্রতিষ্ঠা করতে চাইলাম? এটা আমার মনে হয় এক্ষুনি এই মুহূর্তে, মানে গতকালই করা উচিত ছিল, তবু এখনো সময় শেষ হয়ে যায় না। এই মুহূর্তে এই ধরনের কোনো বিভেদের মধ্যে থাকা উচিত না, এই বিভেদ পালা উচিত না। কারণ দেখেন, জহির রায়নের সময়ের প্রয়োজনে গল্প পড়ছিলাম যে আজকে থেকে 3.5 দশক আগে হয়তো, যে দেশ একটা ভৌগোলিক ব্যাপার, 3 প্রজন্ম আগে পরে আমরাই কি বলতে পারবো কোনটা দেশ কোনটা বিদেশ, কিন্তু কিছু জিনিস তো থেকে যাবে, তাই এগুলি তো থেকে যাবে। কি বলবে আমাদেরকে পরবর্তী প্রজন্মের লোকজন? কি উদাহরণ আমরা সৃষ্টি করতেছি? পরবর্তী মানুষ যখন দেখবে এখানে মারামারি করে 4 জন লোক মারা গেছেন, তখন তারা আসলে কি বুঝবে? কি নিয়ে মারামারি হলো এখানে? আপনারা কি নিয়ে ফাইট করতেছেন বলেন তো? জনাব সাদপন্থী এবং জনাব জুবাইরপন্থীরা কি প্রতিষ্ঠিত করতে চাইতেছেন? কতটা প্রিয় হয়েছেন আল্লাহ?